পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর আতুল চরণ প্রণাম, জগজনী লক্ষ্মী মায়ের চরণে প্রণাম, যুগাচার্য বর্ধার চরণে প্রণাম, বর্তমান সংঘাচার্য দাদার চরণে প্রণাম, পূজনীয় বাবাইদার চরণে প্রণাম, আর ঠাকুর পরিবারের সবাই আতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত এখানে ঋত্বিক অদৃশ্য যাজক কর্মীবৃন্দ, সকল ভক্তমান দাদা মায়েদের আমার আন্তরিক জয়গুরু ও রানেবেন। আমি আজকের যে প্রোগ্রামটা দেখাতে চাইছি যে ঠাকুরের এই যে বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল, আজকে এখন বিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, তার ফিলোসফি বিজ্ঞানের একটা ঝলকটা দেখিয়ে দিচ্ছি জাস্ট। এই ছিল কিছু ঝলক ঠাকুরের বিজ্ঞান সম্বন্ধে, তার বৈজ্ঞানিক চিন্তাধারা সম্বন্ধে। এখন আজকে যে প্রোগ্রামটা, যে সুবিবাহ সুপ্রজনন বিজ্ঞান, ম্যারেজ অ্যান্ড ইউজেনিক সায়েন্স, এই প্রোগ্রামটা আমি বানিয়েছি। যাদের সাহায্য ছাড়া এটা প্রোগ্রাম আমার খুব কঠিন ছিল, তিনি হলেন ডক্টর শৈলেশ সাহায়, এসপিআর এক্স প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি, আর আমার মেয়ে অর্পিতা রাজ, যে মাইক্রোবায়োলজিস্ট ভিট ভেরত থেকে। ওরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। এই যে প্রোগ্রামটার জন্য শুরু করছি এখন। গঙ্গা সিন্ধু নর্মদা বয়ে চলেছি একইভাবে, কিন্তু আগের মতো মানুষ আমরা পাচ্ছি না কেন? এটাই আমাদের দুঃখ। আমাদের কোথায় ঘাটতি হচ্ছে? ঠাকুর সেটা উন্মোচন করে দিলেন, কিভাবে আমরা সুসন্তান আনতে পারি তার বিষয়ে আলোচনা হবে। সিআর দাস এসেছিলেন সুভাষচন্দ্র বোস। সে বলছে, ঠাকুর আমি বুঝতে পারছি না কোথা দিয়ে দেশের সত্যিকারের কাজ আমি করতে পারবো। ঠাকুর বললেন, মাই আইডিয়া ইজ দ্যাট টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু আন্ডারটেক ম্যান মেকিং প্রোগ্রাম ফার্স্ট। In order to get men of better caliber, marriage reformation deserves our immediate attention. Marriage must be established in such a way that every marriage is compatible. It is compatible marriage that begets better progeny and ensures a superior go of life. Such progeny with higher caliber would provide better service and work for the country. অবাক হয়ে গেলেন, এইভাবে তিনি চিন্তা করেননি। চিন্তা করেন সুভাষচন্দ্র বোসও। সব কথা শোনার পরে তিনি বলছেন, মানুষ তৈরির যে প্রয়োজন আছে তা আমি ভেবে দেখেছি, কিন্তু তাতে যে বিবাহ সংস্কারের আশু প্রয়োজন তা ভেবে দেখিনি। মনে হয় ঠাকুরের কথাই ঠিক। সুসন্তান যদি না জন্মায়, কেউ শিক্ষা দিয়ে তাদের বিশেষ কিছু ভালো করতে পারে? বীজ ভালো হলে তবেই তো গাছ ভালো হবে। যাই হোক, সমাজের প্রতিস্তরের মানুষের সুবিবাহ ও সুপ্রয়োজন শিক্ষার প্রয়োজন। কেননা প্রত্যেকে আমরা কামনা করি আমাদের পরিবার এক আদর্শ সন্তান বা দেশ শিশুর আগমন হোক। আমরা যে হবে সৎ, ধার্মিক, বুদ্ধিমান, চরিত্রবান, যে হবে প্রবৃত্তি নিয়ন্ত্রিত, বড় শ্রদ্ধাবান ও প্রেমময় প্রকৃতি, স্বার্থবুদ্ধির উপরে উপযুক্ত শিক্ষিত সাধারণ মানুষের জন্য সেবাপ্রাণ হবে। এটা কি ভগবানের আশীর্বাদ, না এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ঘটনা লুকিয়ে আছে, না পিতামাতার কোনো দায়িত্ব এর মধ্যে জড়িত আছে? সবকটাই আছে। ভগবানের আশীর্বাদ তো চাই, আর তার আশীর্বাদ তো তার অনুশাসনবাদ, এবং তার অনুশাসনবাদ সবই সায়েন্টিফিক, যেগুলো আগে আমার দাদারা অনেক দিকে প্রমাণ করলেন। আর পিতামাতার নির্দিষ্ট তো দায়িত্ব নিশ্চয়ইভাবে জড়িত আছে। এই যে ইউজেনিক্স কথাটা, জেনেটিক্স বিজ্ঞানের একটা অ্যাপ্লাইড দিক হচ্ছে ইউজেনিক সায়েন্স। লোক কল্যাণের জন্য তিনি এর উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন ঠাকুর। তিনি বলতেন, বিয়ের উদ্দেশ্য হচ্ছে জেনেটিক এনরিচমেন্ট, অর্থাৎ জনন সমৃদ্ধি। প্রাক বিবাহে নারী পুরুষের জেনেটিক কম্পাটিবিলিটি বিশেষভাবে দেখতে বলেছেন। বিয়ের আগে
কম্পারেটিভলি তিনি বলতেন কিভাবে বেশিরভাগ দেখতে বলেছেন, কেন পশু এবং উদ্ভিদ জগতে এই ইউজেনিক্সের প্রিন্সিপাল অ্যাপ্লাই করে বহুত অনেক আমরা সুফল পাচ্ছি, যেটা ঋষিকেশ দা অনেক কিছুটা বলতে চেয়েছিলেন, যে আজকে ডেভেলপমেন্টের যেটা চাষের ক্ষেত্রে হচ্ছে, পশুর ক্ষেত্রে হচ্ছে, মানুষের ক্ষেত্রেও নিশ্চয়ই আমরা করতে পারি। কিন্তু আমাদের বিতস্প্রিয়া মানুষের মানে আমরা অ্যাপ্লাই করতে চাই না, তাই নির্বিচারে বিয়ে দিয়ে তার কুফল ঘরে ঘরে। ঠাকুরের সৎসঙ্গের আন্দোলনের অন্যতম ভিত্তি এই বিবাহ বা ইউজেনিক বিজ্ঞান, ওয়ান অফ দ্য মেন আন্দোলন ঠাকুরের বলতে পারেন যে বিবাহ বিজ্ঞান বা ইউজেনিক্স। কেন ভালো সন্তান আসলে ভালো পরিবার হবে না, ভালো সমাজ হবে না, যে কোনো প্রোগ্রাম নেন না কেন সব ফেল হয়ে যাবে। যেমন বা ফেল করতেছিল আমাদের সুভাষচন্দ্র বোস বা যে কোনো যাদের আমাদের সিআর দাস। সুতরাং এই আন্দোলন ঠাকুর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট আন্দোলন। বলছেন বিকৃত বিবাহ হচ্ছে দেশের সর্বনাশের প্রথম এবং প্রধান বিস্বরূপ, সেগুলিকে সেন দৃষ্টি দেখে যত শীঘ্র পারো নিরাকরণ করো, নচেত অদূর ভবিষ্যতে বিদ্রোহের উপহাস তোমাকে অবহেলা করবেই কি করবে, তার প্রচন্ডতা যত যেমনতর ফলও ক্রমশ উচ্ছল হয়ে উঠবে তেমনি ভাবে। এই যে ইউজেনিক সায়েন্স, এটাকে অ্যাপ্লাই করে আমরা পাবো শান্তিপূর্ণ আমরা দাম্পত্য জীবন পাবো, অধিক উন্নত মানের মানুষের সৃষ্টি করতে পারবো, উন্নত সমাজ গঠন করতে পারবো, আর মানুষের দুঃখ দশা কমানো ও জীব ভান্ডারের উন্নত করা সম্ভব। এখন জাস্ট একটু বিজ্ঞানের দিক দিয়ে বলতে যাচ্ছি, হোয়ার ইজ দ্য জিন, এটা আমরা জানি আমাদের বডিটা কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার মধ্যে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোমের পরে ডিএনএ আরএনএ থাকে, কিন্তু আরেকটা ঠাকুর যেটা জিনটা আখ্যা দিয়েছেন, এই দুটোর নাম মনে রাখলে হবে, তারা প্রোগ্রামটা বুঝতে সুবিধা হবে, ক্রোমোজোম এবং জিন। এবং ঠাকুর এই প্রেজেন্টেশনটা কেটে গেছে, আর একবার একটু প্রেজেন্টেশনটা করবেন, কোনো কারণে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইটা, মানে আপনারা প্রেজেন্টেশনে ঢুকবেন না, তাহলে আমার প্রেজেন্টেশন কেটে যাবে, এইটাই মুশকিল হবে। ঠিক আছে, আপনারা ঢুকবেন না প্লিজ। আমি আবার বেরিয়ে আসছি আমার প্রেজেন্টেশন থেকে। আগে প্রেজেন্টেশন যাতে সবাই দেখতে পারে, কোন বটনটা প্রেস টাচ করবে একটু সবাইকে যদি বলে দেন তাহলে ভালো হয়। এইখানে দেখুন বাঁদিকে প্রথমে আপনাদের মাইক্রোফোন মিউট করবেন, তারপর ভিডিও আছে, তারপর একটা হাত হ্যান্ডস আপ আছে, ওটা দেবেন। তারপরে যেটা অ্যারো মার্ক, ওটা কিছু হাত দেবেন না আপনারা কেউ, সবাই শুনে রাখুন, তাহলে আমি বেরিয়ে যাবো আর কি। এইটা কেউ হাত দেবেন না। ভিডিও অন করলে অসুবিধা নেই, আর অডিও মিউট করলে আমার কথাগুলো ভেঙে ভেঙে যাবে, বুঝতে পারবেন না, কোনো দরকার নেই। এন্ড করে অডিও ভিডিও অফ করে দেন, মিউট করে দেন, আর প্রেজেন্টেশনে কেউ যাবেন না। তাহলে আমার ব্যাপারটা আমি বুঝতে পারি যে কেটে গিয়েছে, লক্ষ্য করলাম। হ্যাঁ আবার এসছে, হ্যাঁ এসছে। এই যে ঠাকুর এই যে জিন বা বলে জিন এবং যে ক্রোমোজোম নিয়ে ঠাকুর কথা বলেছিলেন, ডিএনএ আরএনএ ভাবে 1951-53 সেই সময়ে যখন জিনের আবিষ্কার হয়নি, আশ্চর্য লাগে ঠাকুর তখনই পর্যন্ত জনি বলতেন, জিনটাকে জনি বলতেন, সেটা আজকে জিন, এবং ক্রোমোজোমটা নাম করেছিলেন তখন ক্রোমোজোম শিশুকে, জিনের আবিষ্কার তখন হয়নি, ঠাকুর এই সমস্ত যখন আলোচনা করেছিলেন 1953-তে। এখন এই যে ঠিক হিস্ট্রিক্যাল এভিডেন্স আমি দেখাচ্ছি, যেটা আমরা বলতে পারি যে আমরা কি প্রথম শুরু করছি না। এই ইউজেনিক্স মুভমেন্টটা শুরু হয়েছিল আমেরিকা এবং ইংল্যান্ডে 19th সেঞ্চুরিতে, কিন্তু কন্ট্রোভার্সির জন্য ফেল হয়ে যায়। আজকের যে কন্ট্রোভার্সি নেই তা নয়, আজকের ওই আমার প্রোগ্রামের পরে দেখুন অনেক কন্ট্রোভার্সি অনেক করবেন। আমার বলার উদ্দেশ্য ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন আমরা জানি, হয়তো এর মধ্যে আমরা অনেকে ভুল করেছি, সেই ভুলগুলো যাতে না পরবর্তী আমাদের পর্যায়ে যায় তার জন্য আমার প্রোগ্রামটা তৈরি। কন্ট্রোভার্সি থাকুক, কিন্তু আমরা বিশ্বাস করি ঠাকুর যা বলেছেন সেটাই সত্য। এবং গ্রাহাম বেলও বলছে যে তিনি সিলেক্টিভ ব্রিডিং এর কথা বলেছেন। ইউএস করেছিল কি, এই যে নেগেটিভ টেট যাতে না বাড়ে সেই জন্য 65,000 আমেরিকানকে স্টেরিলাইজ করে দিয়েছিল। আমরা চাই না যে দেশের মধ্যে বাজে কোয়ালিটির মানুষগুলো জন্মায়, কোনো দেশ চায় না। এবং সেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 সময় হিটলার এটাকে মিসইউজ করে মিলিয়ন জিউসদের হত্যা করেছিল। আর স্লোলি হিউম্যান বিহেভিয়ার জেনেটিক্স এসছে, মেডিকেল জেনেটিক্সও ডেভেলপ করছে। এখন এই যে ইউজেনিক্সের যে একটা অ্যাপ্লাইড দিক, সেটা ডারউইন বলছেন যে ওয়েলবর্ন, ইউজেনিক্সের গ্রিক ওয়ার্ড হলো ওয়েলবর্ন, অর্থাৎ আমরা চাই ভালো বৈশিষ্ট্যের প্রসারণ হোক আর নেগেটিভ বৈশিষ্ট্যগুলো অপসারণ হোক। আমাদের সমাজে নেগেটিভ ইউজেনিক বা নেগেটিভ কোয়ালিটির মানুষ যাতে জন্মায় সেটা আমরা কেউ চাই না, সেটা তারাও চাইছেন আর কি। এবং আমাদের দেশ আজকের উন্নত আমরা বলি সবকিছু, মানে বাইরের দেশে আপনার কি বলতো,
প্ল্যাটো বলছে যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের বিবাহ উচিত, যারা ফিজিক্যালি এবং মেন্টালি হেলদি তাদের বিবাহ উচিত। ডারউইন এক কথা বলেছেন যে মানুষের বিবর্তন হবে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে। গ্যালডানা বলছেন যে সামাজিক নিয়ম পালন করে নির্বাচিত জন্মদানের মধ্য দিয়ে হতে পারে। এবং আমরা জার্মানদের বলি পিওর ব্লাড, তারা তো উন্নত করেছে, তারাও এরিয়ান এবং নন এরিয়ানের মধ্যে বিবাহ তাদের দেশে নিষিদ্ধ ছিল। এবং গ্রিসেও নিম্নতর শ্রেণীর মানুষের বিয়ে করা নিষিদ্ধ ছিল, যে যারা লো কোয়ালিটি তাদের বিবাহ করতেই দিত না, যে দেশের আমদানি চায় না বাজে কোয়ালিটির মানুষের জন্য। তাহলে হয় যে বেস্ট কোয়ালিটি গুলো মানুষ কেন বিয়ে করবে, যে তারা সুসন্তান দিতে তারা সমর্থ হবে। আজকাল মডার্ন ইউজেনিক্স বেশি বলছে না, কারণ টাইমটা অনেক ব্যয় হয়ে যাবে। আজকের আইএফ ফোকাস নিয়ে রিপেয়ারিং অফ ফল্টি জিনস করা যাচ্ছে, জেন থিওরি করে এক্সট্রাক্ট ইনফেক্টিভ জেনেটিক যে প্রবলেমগুলো সেগুলো কিছু কিছু করছে। আইভিএফ দিয়ে ইনভাইট্রো ফার্টিলাইজার জানেন, এবং আজকাল সরোগেসি অ্যারেঞ্জমেন্ট করে অন্যের হোমটাকে ভাড়া নিয়ে শিশু জন্মানোর পদ্ধতি শুরু হয়েছে, বা সাইকোলজিক ইউজেনিক তো আছেই। কিন্তু পাশ্চাত্য দেশে এই যে নির্বাচিত বিবাহের পক্ষপাতী তারা নয়, স্টিল ওয়েস্টার্ন কান্ট্রি তারা মোটেই নয় আগ্রহী। তারা বলছে যে আমরা স্পার্ম ব্যাংক পদ্ধতি করবো, অর্থাৎ ভালো ভালো মানুষদের স্পার্মগুলো আমরা প্রিজার্ভ করবো, তার মাধ্যম দিয়ে আমরা সুসন্তান ভালো সন্তানের জন্ম দেবো। যদি যারা সাকসেস হতো তাহলে তো আজকের মহাত্মা গান্ধী, সুভাষ বোস, রামকৃষ্ণ পরমহংস, নেতাজির ছড়াছড়ি হয়ে যেতে পারতো আর কি। কিন্তু ফেল করেছে। চায়নাও চেষ্টা করেছিল স্পার্ম পদ্ধতি। এই প্রোগ্রাম দেখার পরে বুঝতে পারবেন কেন স্পার্ম পদ্ধতি ফেল হলো। এবং তারা আরো চেয়েছে মানুষের ডিএনএ এর উপরে সার্জারি করে যদি ভালো হয়। সেটা এখনো আমাদের মানে সারা বিশ্বে এখন একটা গবেষণার প্রাথমিক স্তরে। যখন দুজন ফেল করে যাচ্ছে, নির্দিষ্ট পথ দেখাতে পারছেন না, তখন ঠাকুর তিনি পথপ্রদর্শক হয়ে বললেন যে ক্রোমোজোমের মধ্যে আছে ক্রমান্বয়ে বেড়ে ওঠার তাগিদ। ওই যে ক্রোমোজোমটা বললাম আমরা বিল্ড আপ করতে পারি, ডেভেলপ করতে বডি, কিন্তু শুধু বডিটা নিয়ে তো মানুষ নয়। এইটাই থাকতে জিনের মধ্যে আছে বোধ ও গুণের চেতনাকে বাড়িয়ে তোলার সম্বেগ। এই জিনটাকে যে মনুষ্যত্বের যে গুণ, তার যে বোধ, সেটা পশুর প্রয়োজন নেই, কিন্তু মানবিকতা কে কত ভালো মানুষ, তার এই যে বোধ বা গুণের চেতনা এইগুলোই বাড়ি তোলে জিনের মধ্যে সেটা থাকে। এবং তাই নির্বাচিত বিবাহের মাধ্যমে সুসন্তান প্রাপ্তি একটি উত্তম প্রস্তাব। ঠাকুর এটা একদম পরিষ্কার বলে গেলেন যে নির্বাচিত সিলেক্টিভ ম্যারেজ মাধ্যমে এটাই সম্ভব, এছাড়া সম্ভব নয়। এখন এইটি জানার আগে আমাদের একটু বর্ণ বৈশিষ্ট্য একটু ধারণা দরকার, যদি অনেক বড় আছে। আমি বলতে চাই, আমি বৈশিষ্ট্য বলি, বর্ণ ঠাকুর বর্ণ নাম মানে বৈশিষ্ট্য মান। বাজারে গিয়ে 1 কিলো মানুষ বলি না 1 কিলো চাল দাও, আমরা বলি 1 কিলো সোনা মসুরি দাও, 1 কিলো বাসমতি দাও, তাহলে বিরিয়ানি হবে না। ডাল কিনতে কত ধরনের ডাল, আমাদের ইডলি করতে গেলে মুসুর ডাল দিয়ে হবে না, সেই বিউলির ডাল চাই। অর্থাৎ বৈশিষ্ট্য তার আলাদা। কত ধরনের পাখি, আজকের আম উঠেছে কত ধরনের আম, বলি না যে 1 কিলো আম দেওয়া হয়ে, আমরা সেই ল্যাংড়া চাই বা ফজলি চাই, সে নাম করে বলি। মাছ কিনতে গিয়ে নামটা করে বলি। পশুর মধ্যে গায়ের মধ্যে কত ধরনের বৈশিষ্ট্য, শুধু সব জায়গায় বৈশিষ্ট্য আছে, মানুষের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য থাকবে না? সব কি এক? হতেই পারে না। তাই ঠাকুর 1+1 কত বলতে পারতেন না। তা সব মানুষ কি এক হবে? হতেই পারে না। তাদের বৈশিষ্ট্য মাফিক ভাগ হয়েছিল। এই যে বর্ণ বৈশিষ্ট্য সময় ঠাকুর বলছেন শূদ্র হলো দেশের চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয় রাজার জাত, সবার পূরণ বিপ্রজাত। আমার শরীরের মধ্যে সেই বর্ণাশ্রমটা থেকে গেছে। অর্থাৎ শূদ্রকে তুলনা যে পায়ের সম্বন্ধে সঙ্গে, অর্থাৎ কৃষি করবে, ইন্ডাস্ট্রি করবে, এবং আমাদের ইন্ডাস্ট্রির প্রোডাকশন বা চাষবাসের যেগুলো সে বিক্রি করবে কে? তার সেটা বৈশ্যের কাজ। সে ফরেন মানি আনবে, বিদেশ মানি আনবে, ইন্টারনাল এগুলো বিক্রি করতে হবে। এগুলো রক্ষা করবে কে? দেশকে রক্ষা প্লাস এই সমস্ত প্রপার্টি রক্ষা, ইন্টারনাল হাতের কাজ। আর সবাইকে পূরণ করছে মাথা, যে সে কিভাবে ইন্ডাস্ট্রি করবে, কিভাবে চাষ করবে, কিভাবে বিজনেস করবে, কিভাবে সে দেশকে রক্ষা করবে, সবাইকে কিন্তু পূরণ করছেন বিপ্রজাত। তা সেখানে আদিত্যতা ছিলেন, বলছেন বিপ্র বড় ক্ষত্রিয় ছোট, এরকম হলো কেন? ক্ষত্রিয় বড় বিপ্র ছোট হতে পারতো। তাহলে তুই এমন করে ধরিস কেন? আমি অমন করে ধরিনি। যে যার ফিল্ডে সুপিরিয়ার, হাতের কাছে সুপিরিয়ার, বিজনেস পেটের কাছে সুপিরিয়ার। হাত কখনো পায়ের কাজ করতে পারে না, আর ব্রেন দিয়ে কখনো হাতের কাজ হয় না, মদত দিতে পারে। এই যে ঠাকুরের যে বিবাহ সম্বন্ধে বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। নারী করে বিবাহ আর পুরুষ করে উদ্বাহ। পুরুষ ইষ্ট গ্রহণ না করলে তার বিবাহে অধিকারী হয় না, কারণ তখন নিম্নমুখী টানে পড়ে যায়, তাতে তারও ক্ষতি, নারীরও ক্ষতি। বিয়ে সদৃশ ঘরে হওয়া ভালো, সদৃশ ঘরে হয়েও পুরুষ যদি নারীর চাইতে সব বিষয়ে উন্নত না হয়, সে বিয়েতে ফল ভালো হয় না, ওতে দাম্পত্য জীবন সার্থক হয় না। অর্থাৎ পুরুষ শুড বি বেটার ইন কোয়ালিটি ওয়াইল এভরিথিং, যে শুড বি বেটার দেন আওয়ার নারী। এবং তাই বলছেন বিবাহ মানে বিশেষভাবে বহন করা। আমরা
বিবাহের মাধ্যমে আমরা যে একটা এর একটা বিজ্ঞান আছে, একটা ব্যাকরণ আছে, যে বিজ্ঞানটাকে আমরা অ্যাপ্লাই করছি চাষবাস বা পশু ক্ষেত্রে, কিন্তু মানুষের ক্ষেত্রে আবার বলি সেই বিতস্পি আমাদের মধ্যে। এই যে বিবাহের বিজ্ঞানটা সেখানে অ্যাপ্লাই হচ্ছে। আজকের দেখা যাবে এই বিবাহ বিভ্রাট যত হবে তত একটা দেশ জাতি ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময়। তাই তিনি ঠাকুর এই যে আমাদের বিশেষভাবে কম্পাটিবল ম্যারেজ, সুষম বিবাহের কথা বলেছেন। আর বিবাহের পরে আমরা সবাই বাবা মা হয়ে উঠি। জীব জগৎ, পশু, প্রাণী, কীটা, মকরা সব বাবা মা হয়। তো মানুষ কি সেই একই পংক্তি বলতে হবে? একটা পশুর বাবা মা হওয়া, একটা মানুষের বাবা হওয়া কি একই ক্যাটাগরিতে হবে? তাই যে আদর্শ বাবা হওয়া, আদর্শ মা হওয়ার যে শিক্ষা আমরা কিন্তু কোথাও পাইনি, না সেই প্রাইমারি বিদ্যালয় থেকে, না হায়ার এডুকেশন থেকে। ঠাকুর আজকের তিনি এই এই যুগে তিনি ঘোষণা করলেন যে আদর্শ বাবা হতে কেমনটি লাগবে, আদর্শ মা হতে কেমনটি লাগবে, এবং সেই শিক্ষাগুলো আমরা ঠাকুরের কাছে না আসলে আমরা পেতাম না। আজকের যে ঠাকুর ম্যারেজ সম্বন্ধে মেসেজ গ্রন্থে বলছেন, এভরিওয়ান শুড ম্যারি ইন ফ্যামিলিজ of similar equal status of culture, customs and characteristics, and in clans of different blood and heredity. A male should marry a female of similar or little lower heredity. চিন্তা করুন, নারী পুরুষ তার চেয়ে একটু লোয়ার হেরিডিটিতে আর কালচারের কন্ডাক্টে বিয়ে করবে, আর নারী করবে কি পুরুষের তুলনায় তার চেয়ে মেল অফ সিমিলার ফুলফিলিং হায়ার হেরিডিটি কালচার অ্যান্ড কন্ডাক্ট। দিস ইন নাটসেল অ্যাপ্রক্সিমেটলি গুড ইউজেনিক উইথ ল। এবং এই যে বিবাহটা হলো আমাদের জীবনের এক পবিত্র অধ্যায়। উন্নত প্রজনন থেকে উন্নত মানের সন্তান আসে, মানুষের দিনের বিবর্তন হয়ে থাকে বংশগত ধারাবাহিকের মাধ্যমে। এবং আরো বলছেন, গর্ভধারণের মুহূর্তে যদি কিছু ব্যতিক্রম বশত অবাঞ্ছিত গুণ জাতকের মধ্যে এসে যায়, তারপর ওই শিশুর জীবনে তেমন কিছু পরিবর্তন করা সম্ভব নয়। বাণীতে বলছেন, যেমন স্থলে যেমন করে যে বেমিল রয় বাপ ও মাতে, সদিচ্ছাতে আকুল হলেও সেই বেমিল রয় ছেলের ধাতে। যেটা ম্যারেজ ইউজিএচএ বললেন ম্যারেজ সম্বন্ধে, তার মধ্যে যেটুকু গরমিল থেকে যাবে আর ওইটা যদি জাতকের মধ্যে এসে যায়, তারপরে আর তেমন কিছু করা সম্ভব নয়, সেই বেমিলটাই থেকে যাবে। এই যে দুজন বিবাহ সম্বন্ধে বলছে যে হাইপারগামী এবং অনুলোম বিবাহটা, এটা একজন উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণ নারীর বিবাহ, কিন্তু এটা একটা হাইব্রিডেশন। কিন্তু তার মধ্যে কন্ডিশন আছে অনুলোম অসবর্ণ বিয়ের, যে তাকে তার স্ত্রীর অনুমতি নিতে হবে, প্রথমে নিজ বর্ণে বিয়ে করতে হবে, তার একটা সন্তান থাকতে হবে, অনেক কন্ডিশন। কিন্তু আজকাল বিবাহ আইনত নিষিদ্ধ, তাই অনুলোম অসবর্ণ বিবাহ হতে পারে না। কিন্তু যেটা আমরা পারি, অনুলোম সবর্ণের মধ্যে আমরা বিবাহ করতে পারি। সেখানে when a man marry a woman of same varna with little lower hereditary culture and conduct, যেটা মেসেজ গ্রন্থে তিনি বলেছেন। এবং এই যে অ্যাফিনিটির জন্য, স্ট্রাকচার অ্যান্ড টোনের জন্য, and temperament with the sperm and the ovum, that the highest and best qualities blend to the for the zygote for the attraction, যে মায়ের যে অ্যাফিনিটি অ্যাট্রাকশনের জন্য সেখানে সেল টু সেল গঠনগুলো খুব সুন্দর হয়, জাইগোটটার ফরমেশন খুব ভালো হয়। আমরা মাইথোলজি জানি, ভীম হিড়ম্বাকে বিয়ে করে ঘটোৎকচের মধ্যে বীরের আবির্ভাব হয়েছিল। আজকের আমরা সেই দেখতে পাচ্ছি চাষের বাসের ক্ষেত্রে বা উন্নত মানের পশু পালনের ক্ষেত্রে, এগুলো আমরা দেখতে পাই। এবং প্রহিবিটেড ম্যারেজের মধ্যে বলেন প্রতিলোম বিবাহ বা হাইপোগামাস ম্যারেজ, সমগোত্র বা নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ, আর ক্ষতিকারক রোগ বহনকারী জিনের মধ্যে তিনি নিষিদ্ধ বিবাহ ঘোষণা করলেন। এই যে হাইপোগামী ও প্রতিলোম বিয়েটা, এটা নিম্নবর্ণের পুরুষের সাথে উচ্চবর্ণের কন্যার বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয়। এখানে হয় কি, লেস এভলভ স্পার্ম যদি মোর এভলভ ওভাম এর ফার্টিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে যায়, সেখানে বায়োলজিক্যাল লয়ের উপর একটা আটারিজ করা হয়। যেখানে ওভাম চাইবে অ্যাট্রাক্ট করতে, সে রিপিল করার চেষ্টা করে, অর্থাৎ ওভাম সেখানে স্পার্মকে রিভিল করতে চায়। এই মিলনকালী দ্বন্দ্বের ফলে মাতৃধাতু পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত, বিপর্যস্ত হয়ে পড়ে। সন্তানের প্রকৃতির সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, পরিধ্বংসপ্রসূ। তারা যদি মহা জিনিয়াস হয়, তা এফেক্ট প্রায় ডিস্ট্রাকটিভ হয়, অর্থাৎ সে যদি খুব প্রতিভাবান হয়ে যায়, তার সেই বুদ্ধিটা কাজে লাগবে কিন্তু ধ্বংসের কাজে। এবং তাই ঠাকুর আজ পৃথিবীর সকল স্তরের মানুষকে ডাক দিয়েছেন সর্বশক্তি দিয়ে এই প্রতিলোম বিবাহ রোধ করতে। আজকের আমাদের এই প্রতিলোম বিয়েতে এই জ্ঞানটা নেই। জ্ঞানটা আসবে কোথায়? কাদের দিতে হবে? আমাদের দিতে হবে, আগামী যুবক যুবতীদের। আমাদের বাবা মায়েদের কর্তব্য। তারা যখন ভুল করে তখন আমরা তাদের অবস্টাকল করার চেষ্টা করি না। তাই পূজনী বাবাইদা বলেন, খাবার টেবিলে বসে একসাথে প্রাণ খুলে আলাপ আলোচনা করবেন। তাদের সেই শিক্ষাগুলো দিই না বলে তারা এই ভুলগুলো করছে। আর যখন তারা ভুল করে, তখন আমরা আমাদের
বাবাগিরি দাদাগিরি দেখাতে, কেন? এইগুলো খোলাখুলি আলোচনা করুন, সবার মধ্যে ছড়িয়ে দেন, যাতে প্রচলন বিয়েটা রোধ করতে আমরা পারি। এবং সমগোত্র বা নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ রেখে জাস্ট সমসানিত রক্ত ভাই বোনের মধ্যে বিবাহ হয়। এখানে নিকট সম্বন্ধযুক্ত পিতামাতার মিলনে রিসিসিভ জিনের গুলোর আবির্ভাব সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, এবং অঙ্গহীন ত্রুটিপূর্ণ সন্তানের কারণ অনেকটা এই। বলছেন যে নিকট আত্মীয় বা সমগোত্র মধ্যে বিয়ে হলে সন্তান তার কিছু না কিছু ত্রুটি থাকবেই, এবং বলছেন তারা দুর্বল পেশিযুক্ত হয়, অর্থাৎ তাদের মাসল স্ট্রং হয় না, এরা কঠোর পরিশ্রম হবে না, এরা বিকলাঙ্গ সন্তান হওয়ার চান্স অনেক বেশি, খুব বুদ্ধিদীপ্ত হতে পারে কিন্তু আয়ু এদের কম হবে। তাই তিনি বাণীর মধ্যে বললেন, স্বগোত্রীদের মেয়ে বিয়ে নয়কো সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্র হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে। বাবা মা যখন একটা ভালো ছেলে পেয়ে গেছে মেয়ের জন্য, তখন আমাদের পুরোহিতের কাছে বিধান নিতে যায়। পুরোহিত বলে কোনো ব্যাপার নয়, আমি গোত্রান্তর করে বিয়ে দেবো। ঠাকুর বলছে তাহলে পুরোহিতকে বলিস কত টাকা পেলে একটা নিম গাছকে সে আম গাছ বানিয়ে দিতে পারে। টোটাল আনসাইন্টিফিক কথা। এবং এই উল্টো রকম মানুষের মধ্যে এরা চারিদিকে কত মানুষের দুঃখ দুর্দশার মধ্যে ফেলছে। আর স্বামী বিবেকানন্দ সাপোর্ট করেননি, তিনি বলছেন যতই দূর সম্পর্ক হোক স্বগোত্রের বিবাহ অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার নেগেটিভ ইউজেনিক কি, যে সমস্ত বংশের মধ্যে ডেলিটেরিয়াস ক্যারিয়ার জিন যার মধ্যে আছে, যেমন যারা সাফারিং হচ্ছে থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হেমোফেলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার এটসেট্রা, এতে ডিসকারেজ করা উচিত, এর সঙ্গে বিবাহ সম্বন্ধ করা উচিত নয়, কেন এটা ট্রান্সমিট করে দেবে। তো আমরা চাই না তার বংশে ডিজিজ অন্য বংশে ট্রান্সমিট হয়ে যাক। নেগেটিভ ইউজেনিক্সটা আমাদের বিশেষ করে ধ্যান রাখা দরকার। আমরা প্রকৃতিতে দেখেছি, আমরা দু ধরনের কাক দেখি, একটা দাঁড় কাক বলি কালো ধরনের বড়কে, এবং পাতি কাক, এরাও কিন্তু ঘর বাঁধে না, এরা জানে আমাদের তাদের বৈশিষ্ট্য তারা জানে। এই যে আদর্শ সন্তান পাওয়ার জন্য ঠাকুর যে বিজ্ঞানের উপর বিশেষ জোর দিয়েছেন, এবং তিনি চাইছেন এই জীববিজ্ঞান বা প্রজনন বিজ্ঞানের নীতি অনুসরণ দরকার, এবং বিশেষ করে সম্যক সঙ্গতি দেখতে বলেছেন। বর্ণ, বংশ, স্বাস্থ্য, চরিত্র, বিদ্যা, বয়স, গোত্র, তার গায়ের রং দেখতে বলেনি, মুখের শ্রীকণ দেখতে বলেনি, বাবা কত কোন দেবে দেখতে বলেন, বা বাবার কত আছে দেখতে বলেন, এই করা দেখে তিনি ম্যাচিং করতে বলেছেন। এবং আমরা বলি যে না ঠিক আছে, সন্তান জন্মে গেলে তাকে নার্সার করে অনেক কিছু করা যায়, তা হয় না। অ্যাকচুয়ালি যে মিলন সময় স্পার্ম এবং ওভাম যখন মিলিত হয়, তখন বায়োলজিক্যাল কনস্টিটিউশন বা জৈবিক সংস্কৃতি বলে। এই জৈবিক সংস্কৃতি যা বেটার, সেখানে হয় শরীর ও মনের বিন্যাস ও গুণ প্রকাশ পায়, তার বোধ ও চলন বাড়ে, আর উদ্ভিন্ন হয়ে ওঠার প্রেরণা পায়। দেখা গিয়েছে যে ইনবর্ন ইনস্টিংক্ট উচ্চ থেকে উচ্চতরে নিয়ে পৌঁছতে সাহায্য করে যদি উপযুক্ত পোষণ পায়। যাদের এইটা হয় না, যতই তাদের টিচার রাখা হোক, যতই ঘষা হোক, বেশি বড় হতে পারে না। কিন্তু এই যে মিলনকালে যে মানে জৈবিক সংস্কৃতি যতটা স্ট্রং হবে, সেখানেই তারা বেটার হবে। এবং এই জিনের মাধ্যমে পিতামাতার মনোভাব, সংস্কৃতি জৈবিক সংস্কৃতি হিসাবে সন্তানে সঞ্চারিত হয়। অর্থাৎ বাবা মার যে মনোভাব, সেই যে তাদের বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মধ্যে সন্তানের মধ্যে যায়। এখন যেটা একটা ঠাকুরের এত সুন্দর একটা বাংলা, যে বাংলা পড়েও মানে এত সুন্দর লাগে যেন সেই জেনেটিক ভাষায় তিনি কথা বলছেন। পুং এবং স্ত্রী বীজের অন্তরে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম বলতে বা ক্রোমোজোম মানে ক্রমান্বয়ে তাৎপর্য উদ্গতি বা বর্ধনায় অনুপ্রেরণ সম্যক যার ভিতর নিহিত থাকে। অর্থাৎ ক্রমান্বয়ে বেড়ে উঠবে বা বর্ধনার মধ্যে ক্রোমোজোমের মধ্যে থাকে। আর বলছে এই ক্রোমোজোমের অন্তরে থাকে জনি বা জিন। এই জনের ভিতরেই অমৃতবতী তাৎপর্য নিয়ে অমৃত গুণের তিথি সম্যক নিহিত থাকে। কি সুন্দর কথা! মানে আমি চেষ্টা করেছিলাম এটা হিন্দি বা ইংলিশে করতে পারিনি, এবং কেন সঠিক হবে না, তাই বাংলাটাই এত সুন্দর লাগছে যে অমৃত গুণ বা বোধি তাৎপর্য নিয়ে অমৃত গুণের চিতি সম্বেগ নিয়ে থাকে। অর্থাৎ মানুষের যে গুণটা দরকার সেটাই জনির মধ্যে থাকে। এই জনিক্ষরণ হতে রজবীজে মিলিত জৈবিক সংস্কৃতি শরীর জীবনে তদানুকভাবে উদ্ভিন্ন হয়ে উঠবার প্রেরণা পেয়ে থাকে। এমনি করে প্রত্যেকটি বিশেষ বীজ ব্যষ্টিতে উদ্ভিন্ন হয়ে বিশেষ অভিব্যক্তিতে ব্যক্ত হয়ে ওঠে। অর্থাৎ মানুষটা লম্বা হবে না বেটে হবে, ফর্সা হবে না কালো হবে, না বোকা হবে না বুদ্ধিমান, আরো কত কি সব এই জৈবিক সংস্কৃতির মধ্যে থেকে যায়। তাই যে জন্ম ভালো না হলে বাইরে থেকে তাপ্পি তুপ্পি লাগিয়ে বিশেষ কিছু করা যায় না। আমাদের ঋষিরা তাই বিবাহ বিধান সম্বন্ধে এত কঠোর ছিলেন। জাতির ভালো যারা চায় সবচেয়ে আগে তাদের এই দিকেই নজর দিতে হবে, তার আলোচনা প্রসঙ্গে তিনি বললেন। এখন রোল অফ দ্য ফিমেল টু প্রোভাইড দ্য নার্চার। আমরা জানি, যা দাদা আপনি বলছিলেন যে মাটি নার্চার দেয়,
অর্থাৎ দেখা যাবে যে যে গাছটা বীজটা হলো, সেই মাটি ঠিকভাবে তাকে নার্চার সেইভাবে দেবে, যার লাল কালার তাকে লাল কালার, বা যে আম গাছ আছে তাকে আমের বৈচিত্র্য মতো নার্চার দেবে, যে কাঁঠাল গাছ কখনো কাঁঠাল গাছটা আম গাছ হয়ে যায় না, তাই ঠাকুর তুলে দেখতেন যে একই মাটি কি করে বৈচিত্র্য, সেইভাবে বীজ অনুপাতিক তারা নার্চার পায়। এবং দেখা গিয়েছে একই বীজ ভিন্ন মাটিতে যখন যায়, তখন কাশ্মীরের আপেল যদি কলকাতায় পোতা যায় সে পারে না, তাদের মধ্যে সেই মাটি সেইভাবে নার্চার তার কম্পাটিবিলিটি নয়। তাই বলছেন বীজ অনুপাতিক মাটি হলে বীজ উদ্গত হয় ভালো, মাটি যদি বীজের উপযোগী না হয় তবে বীজের সুষ্ঠু উদ্গম হয় না। বীজের তুলনায় মাটি আবার অতিরিক্ত ভালো হলে বীজ জ্বলে যায় বা তার গুণ অনেকখানি বরবাদ হয়ে যায়। এইখানে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য প্রতিলোম বিয়ে। যদি মাটি যদি বেশি যদি স্ট্রং হয়ে যায় তখন বীজের হয় মানে উদ্গম হবে না, না হয় তার অনেক গুণ নষ্ট হয়ে যায়। সেই প্রতিলোম ম্যাচটা ঠিক এইখানেও উদ্ভিদ ক্ষেত্রেও সত্য। যাই হোক, ঠাকুর বলছেন যে সঙ্গতিশীল কেন হওয়া দরকার। স্পার্ম ও ওভামে জিনের ভিতরে হেরিডিটি ইনস্টিংগুলি সুপার মাইক্রোস্কোপিক গ্যানুয়েলসের মধ্যে থাকে। নারী পুরুষের ইনস্টিংটিভ গ্যানুয়েলসগুলি সঙ্গতিশীল হওয়া প্রয়োজন এবং তেমনতর সংযোগেই সন্তান ভালো হতে পারে। এই যে সঙ্গতিশীল হওয়ার জন্য তেমন কিছু রিসার্চ হয়নি। কিছু সায়েন্টিস্ট তারা অস্ট্রেলিয়া ইউকে তারা জেলিফিশের উপরে রিসার্চ করেছিল, যার পেপারটা রয়্যাল সোসাইটি অফ লন্ডনে আছে 2012 তারা করেছিল, এবং দেখেছিল সেই জেলিফিশের মধ্যে একই প্রজাতির মধ্যে হলেও স্পার্ম ওভাবের আকর্ষণ একই হয় না, ব্যক্তিগত বা জীবগতভাবে পার্থক্য হয়। অর্থাৎ কেমো অ্যাট্রাক্টর অনুযায়ী স্পার্ম খুঁজে নেয় তার উপযুক্ত সঙ্গতিশীল ওভামটিকে। এটা বলা যেতে পারে কম্পারেটিভলি ক্যান বি অ্যান ইস্যু উইদিন স্পাইসেস অ্যান্ড দ্য হোল সিস্টেম ইজ কন্ট্রোল বাই জিন। এখন ইউজেনিক সায়েন্স বুঝতে গেলে জন্ম রহস্য জানা দরকার, কোন আত্মাটা আসবে আমরা বলি তো। জন্ম রহস্যতে বললেন মৃত্যুকালে যে ভাব নিয়ে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার ওই স্থলে ওই ভাবের পথ পায় যখন। অর্থাৎ মরণকালে যে ভাবটা নিয়ে আমার শরীর আত্মা চলে যায় ওই আত্মার ঘুরতে থাকে, এবং যখন জন্মাবে যখন সেই আত্মার সাথে ম্যাচ করে। মনে করুন আপনার অনেকগুলো নারকেল আছে, ভেঙেছেন আধা আধা করে, একটা তারপর ভাঙার পরে একটা পার্টিকুলার বাঁহাতে একটা নারকেল আধামালা তুলে নিলেন, কেউ কিন্তু ম্যাচ করবে না, পার্টিকুলার যেটা ভেঙে গিয়েছিল সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচ করবে। এই যে আমরা বলি যে আমাদের মা ভালো নয়, অনেকে বলে মা ভালো নয়, আমাদের সংসার অশান্তি হ্যান ত্যান, আমরা বলি ওই মাটি অমনটি বলে তোমার জন্ম হয়েছিল, মা হচ্ছে ভালো হলে তোমার জন্ম হতো না, আর হচ্ছে খারাপ হলেও তোমার জন্ম হতো না। তাই এই যে জন্ম বলার জন্য বলছি, সারা জীবন ধরে মানুষ স্মৃতি সঞ্চয় করে, মাথায় তার ছাপ থেকে যায়, হোল লাইফ যা কিছু কর্ম করেছেন মাথায় তার মধ্যে ছাপ থেকে যায়। মৃত্যুর সময় সেই স্মৃতি ভাবগুলি মানুষের চেতনায় ভেসে ওঠে, লাইক বাইস্কোর মতো সব যা কিছু করেছেন বাইস্কোর মতো আপনার সামনে এসে উপস্থিত হবে। সারা জীবনের কর্মচিন্তার ভিত্তিতে সবচেয়ে বিশেষ ও সবচেয়ে প্রভাবশালী স্মৃতিভাবেই শেষ সময় চেতনার স্থায়িত্ব পায়। অর্থাৎ সব চেতনা আসবে না, একটা প্রমিনেন্ট যেটা ভাবটা সেটাই মানে মানে চেতনা এসে থাকে, যেখানে বলে চিত্রগুপ্ত, অর্থাৎ চিত্র যখন গুপ্ত হয়ে যায়, মানে চিত্রগুলোকে লিখে তো কেউ নয়, যখন চিত্র হারিয়ে যায় তখন একটা পার্টিকুলার স্মৃতিভাব স্থায়িত্ব পায়। ওই সময় আত্মা ওই বিশেষ স্পন্দনটা নিয়ে দেহ ছেড়ে চলে যায়, তখন ওই ভাবটা বা স্পন্দনটা নিয়ে চলে যায়, আর স্পন্দন রূপে আকারে জীব দেহের সংস্করণ হিসেবে ঘুরে বেড়ায়। এখন মিলন, নারী পুরুষের মিলনকালে ওই আত্মা সমভাবিষ্ট শুক্রাণীতে আবিষ্ট হয়, অর্থাৎ আত্মারা কার মধ্যে যাচ্ছে, শুক্রাণীতে যাচ্ছে। আবার মিলনের সময় মানসিক ভাব যেমন থাকে, মায়ের ডিম্বাণুটিও সেই ভাব পায়। চিন্তা করুন দুজন ম্যাচিং কেমন হচ্ছে। আবার ডিম্বাণুটি সেই শুক্রাণীকে জড়িয়ে ধরে যার ভাব ডিম্বাণুটির সদিশা ভাবাপন্ন। বাকিগুলো যে কোটি কোটি লক্ষ লক্ষ আত্মা এসেছিল তারা কোথায় যাবে? মাত্র একজনকে মাত্র চান্স দিয়েছে, বাকি সবাই ফিরে গেল। বারবার চাইছে জন্ম হতে, জন্ম পেতে, কেন মানুষ শরীর না পেলে আমি আর সাধনা করতে পারবো না, আরো যে সুন্দর জায়গা আছে সেখানে যেতে পারবো না। এই যে বারে বারে সে ফিরে যাচ্ছে, আবার চেষ্টা করছে, মা তাকে নিচ্ছে না, মাকে তাকে অ্যাকসেপ্ট করছে না। সেই বাবা হয়তো মধ্যে দিয়ে এসছে, কিন্তু সেই বৃথা আবার সেখানে তার মৃত্যু হচ্ছে, চলে যাচ্ছে। তাই ঠাকুর বলছেন মানুষ যদি জন্মানোর কষ্ট জানতে পারতো তাহলে জীবনটা এরকম অবহেলায় কাটাতো না, যে মানুষ জন্ম কত কষ্ট করে পেয়েছি এবং সেটা অবহেলায় তারা কাটাতো না। একটা ঘটনা মনে পড়ছে যে ঠাকুর হঠাৎ বলে, দেখ উত্তরবঙ্গে কোনো বাড়িতে একটা কার বাড়িতে ভালো শিশু জন্মেছে, সবাই কথা অমুক বাড়িতে একটা ভালো শিশু দেখতে ফুটফুটে সুন্দর, সবাই তাকে আদর করে। ঠাকুর ওকে আনতে বললেন, আনার পরে ঠাকুরকে খুব আদর করলেন, আদর করার পরে তাকে তার মায়ের কাছে বলে সাবধানে রেখো, খুব ভালো সন্তান তোমার বাড়িতে এসছে। তার বাবা মা চলে যাওয়ার পরে সবাই জিজ্ঞেস, ঠাকুর ওটি কে?
থাকলো এই সেই নভরা ঘোষ। নভরা ঘোষ আমরা এত বড় ভক্ত, ও তো কায়স্থ ঘোষ ছিল, তো ও এই আজকের গোয়ালা ঘোষের ঘরে কেন জন্মালো? ঠাকুর বলেছিলেন যে ওর দই খাবার খুব স্বাদ ছিল, হতে পারে সেই মৃত্যুকালে সেই দই খাওয়াটা ওই সবচেয়ে মানে শক্তিশালী ওকে প্রভাব বিস্তার করেছিল, তাই বলা যাই করো মরণকালে সাবধান। এইভাবে ঠিক আছে। এবার একটা ছোট্ট কথা এখানে বলছি, ডিম্বাণু কোষ যেন মাটির মতন সযত্নে বাড়িয়ে তোলে শুক্রাণু চারা গাছটিকে। মাটি ভালো না হলে গাছ বাড়বে কিভাবে? তা মাটিও ভালো হতে হবে। ডিম্বাণু কোষের ক্রোমোজোম পোষণ দিয়ে যাবে শুক্রাণুর ক্রোমোজোমকে, মাটি বৃদ্ধি করায় আর গাছ বৃদ্ধি পায়। হঠাৎ ঠাকুর বলে উঠলেন, এই তোরা প্রতিমা গঠন দেখেছিস, প্রতিমার কাঠামো দেখেছিস? আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। সেখানে কি হয়, কতগুলো কাঠ দড়ি দিয়ে একটা কাঠামো তৈরি হয়, তাহলে ওইটাই আসল জিনিস, এই কাঠামোটা। তার উপরে কি করা হয়, তার উপরে কমে তারপর খড় দেয়, তারপর মাটি দেয়, তারপর রং করে দেয়। এইগুলো কাঠামোটা হলো বাবার ডিউটি, বাকিগুলো এতগুলো মায়ের ডিউটি। কাঠামো যদি বড় না হয় প্রতিমা বড় করতে পারবো না, ওইটি আসল জিনিস, যে প্রতিমাটা কত বড় করতে পারবো। ছোট কাঠামো নিয়ে যে বড় প্রতিমা মা করতে চাইবে সে হবে না, ভেঙে পড়ে যাবে। এখানেও সেই একই ব্যাপার, যে কাঠামোর অনুযায়ী প্রতিমা গঠন হবে, কম্পাটেবিলিটি সেখানে চাই। যাই হোক, মানে স্বামী স্ত্রীর দায়িত্ব পড়াটা বলছেন, স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের স্বার্থত্ব প্রীতি সন্দীপ্ত আগ্রহ, প্রকৃতিগত ষষ্ঠত সংগতি সামঞ্জস্যই মিলনকালে সন্তানের জৈবিক সংস্কৃতিতে সঞ্চারিত হয়। শুধু একজনের ভালোবাসা নয়, উভয়ের প্রতি ভালোবাসা চাই। তাই দাম্পত্য মিলনের গভীরতা যেমনতর, সন্তানের স্বাস্থ্য আয়ু প্রকৃত তেমনতর হয়ে থাকে। অনেকে বলে, দেখো না আমার ছেলে বা মেয়েটা জন্ম থেকেই ভুগছে। সে ভুগছে না, সে ভোগাবার কারণটা আপনারা সৃষ্টি করেছেন বলে তাই সে ভুগছে। অবশ্য বিয়েটা বিধিমত হওয়া চাই, পারফেক্ট বায়োকেমিক্যাল ইউনিশন যত হয় ততই ভালো। তো বলছেন, একটা দেবতাকে আহ্বান করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়, জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধাত্মার আগমন হয় না। এই ব্যাপারে মায়ের দায়িত্ব বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলে দেবতার মতো সন্তান পাবি। তো বলছে, স্বামী স্ত্রীতে নাইকো শ্রদ্ধা, স্ত্রীতে স্বামীর নাইকো টান, এমনতর চলন যেতায় শ্রদ্ধা হারা হয় সন্তান। সুতরাং স্বামী আর স্ত্রীর প্রতি দুজনের মধ্যে শ্রদ্ধা ভালোবাসাটা এতই প্রয়োজন। এবং আরো ঠাকুর বলেছেন যে উপগতির সময় স্বামী স্ত্রী উভয়ের চিন্তাধারা ভাবভূমির সংগতি থাকা দরকার। এগুলি যতই উন্নত পবিত্র হয়, সন্তানও আসে তত উচ্চ প্রকৃতির। স্পার্ম ওভামের চার্জ শুড বি ইন টিউন অ্যান্ড শুড বি ইকুয়ালি চার্জ। সাইন্টিফিক এক্সপ্লেনেশন ঠাকুর বলছেন, আমার যদি টাকা থাকতো তাহলে পিতা ও মাতার জিনগত বৈশিষ্ট্য, নারীর পোষণ তুষ্টি পালন, পিতাকে কিভাবে এনলাইট করতেন তা গবেষণা করে দেখিয়ে দিতেন। এইখানে নারী কিভাবে তুষ্টি দিচ্ছেন, কিভাবে পোষণ দিচ্ছেন, সে পিতাকে কিভাবে এনলাইট করতে পারে সেটা তিনি দেখিয়ে দিতে বলেন। তাই মায়ের ডিউটি এত বেশি। সুসন্তান জন্মাতে নারী তথা মায়ের দায়িত্ব বেশি। স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা, উদ্দীপনা, প্রেরণা, চলনা ইত্যাদি কিভাবে জিনগত বৈশিষ্ট্যকে প্রভাবিত করে তা পরীক্ষাগারে দেখানো সম্ভব হতো। অর্থাৎ নারীর ভালোবাসাটা কিন্তু ভীষণ দরকার। একটা পুরুষকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে জেনেটিক ব্যাপারটাকে, এই প্রভাবিত হওয়ার বিষয়টি নিয়ে বিজ্ঞান এখনো অগ্রসর হয়নি, একদিন হয়তো হবে। এটা নতুন চ্যাপ্টার। এখন আমরা চাই পুত্র হবে না কন্যা সন্তান হবে, আমাদের সবাই থাকে, কেউ বলেন আমার কন্যা চাই, কেউ বলে পুত্র চাই। অ্যাকচুয়ালি যে শুক্রাণুর মধ্যে 23 জোড়া যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে এক জোড়া অনলি সেক্স ক্রোমোজোম, বাকি 22টা কিন্তু অটোজোম বলে। ওই এক জোড়াই ডিসাইড করবে মানে সেটা কি হবে। অর্থাৎ শুক্রাণুর মধ্যে একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে, অর্থাৎ এক্স ওয়াই থাকে। অর্থাৎ পুরুষ মানে এক্স ওয়াই আর নারী মানে দুটো এক্স থাকে, এক্স এক্স। এখন মিলনকালে বাবার এক্সটা যদি মায়ের এক্সের সাথে, মায়ের কিছু কন্ট্রিবিউশন নেই কিন্তু এখানটায়, মা শুধু এক্স নিয়ে বসে আছে, বাবার কাছে কিন্তু এক্স আর ওয়াই আছে। বাবার প্রথম এক্স, মায়ের দুটো এক্স গ্যামেটের সাথে রিয়াকশনটা এক্স এক্স, দুটো কন্যা হতে পারে। বাবার ওয়াইটা কিন্তু ইম্পর্টেন্ট রোল, সে কিন্তু এক্সের সাথে, মায়ের এক্সের সাথে গ্যামেটের সাথে এক্স ওয়াই হবে, সন্তান হবে, পুত্র সন্তান হবে। আবার দ্বিতীয় সঙ্গে এক্স ওয়াই হবে, চান্স 50-50। তা নয়, মা কিন্তু কিভাবে ওয়াইটাকে আনতে পারে, যে ঠাকুর আগে দেখালাম, মায়ের উদ্দীপনা, ভালোবাসা, এগুলো যত আসবে। অর্থাৎ কেন দেখা যায়, তিনি বলছেন স্ত্রীতে যদি পুরুষ আন্ডান হয়, অর্থাৎ নিজত্ব হারিয়ে ফেলে, আর পুরুষ যদি স্ত্রীতে এমনভাবে আসক্ত হয় যাতে তার মনে নেগেটিভ অ্যাসপেক্ট ডেভেলপ করে, তখনই প্রায় দেখা যায় উভয় অল্প বিস্তর অ্যাসিড প্রমিনেন্ট হয়। আর এই অ্যাসিড প্রমিনেন্ট হলে, দুইজনের ভিতরে অ্যাসিডের আধিক্য ঘটিলে কন্যা সন্তান জন্মে। তো তখন আবার প্রশ্ন করছেন যে আমাদের পঞ্চানন সরকার দা, যার মেয়ের জন্মে তারা ছেলে হওয়ার জন্মাইবার কনসিয়াস কোনো উপায় আছে কি?
ঠাকুর বলছেন যদি স্ত্রী পুরুষের কাছে সাবমিসিভ হয়, অর্থাৎ স্ত্রী যদি বশীভূত হয় পুরুষের কাছে, এনলাইটিং উদ্বর্ধনশীল হয়, তার সাহায্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয়। এইখানেই তার নারীর দায়িত্ব, সে কিভাবে বশীভূত বা উদ্বর্ধনশীল হবে, তবে সেসব ক্ষেত্রে প্রায় পুত্র সন্তান জন্মে। যদি বোঝা যায় স্ত্রীর শরীরে অ্যাসিডিক হয়ে গেছে, শেষতলে প্রায় কন্যা সন্তানই আশা করা যায়। তো বলছে শুনতে পারে গর্ভস্থ স্ত্রী ভ্রূণকেও নাকি পুং সন্তানে পরিণত করা যেতে পারে। ঠাকুর বলছেন ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ হইবার পূর্বে যদি অ্যাসিডকে অ্যালকালাইন করে তোলা যায়, তবে পুত্র সন্তান আশা করা যাইতে পারে। অনেক স্থলে অ্যালকালাইন করে প্রভূত উৎফল সুফল পাওয়া গিয়েছে। এখানে উল্টারবাজার জার্মানির সায়েন্টিস্ট সে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে টেস্ট করেছিল, আউট অফ 52 তিনি পুত্র সন্তানের মানে সক্ষম হয়েছিলেন। এবার সুসন্তান কাটারে ঠাকুর বাবার তুলনায় মায়ের দায়িত্ব বেশি দিয়েছেন, কারণ ফাদার ইজ ফার্মার, তার কোনো ডিউটি নেই, কিছু করার থাকে না। মা করেন কিন্তু সন্তানকে মেপে দেয়, সে ক্যারিং স্টেজ থেকে আরম্ভ করে 5-6 বছর পর্যন্ত। আজকে বিজ্ঞানও সেটা স্বীকার করছে, 18 সপ্তাহ থেকে ভ্রূণ রেসপন্ড করে, 24 সপ্তাহ পর থেকে সবকিছু সে বুঝতে পারে, সবকিছু। তাই ধারণা আমাদের মাইথোলজিজ অভিমন্যু এবং তার মা সুভদ্রার গল্প জানেন, সেই তার চক্রবীর যে ঘটনাটা, এটা অনেকেই জানেন। তাই সমতান মানে সুর বা স্পন্দন, মিলনকালে পিতামাতার ভাবভূমির সমস্থান সম্পন্ন বিদেয়ী আত্মা মায়ের গর্ভে আসে বলে তার নাম সন্তান। যাই হোক, একটা পৌরাণিক প্রমাণ, একটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা মানে পড়েছেন, খোকা এসে মাকে বলছে, মা আমি কোত্থেকে আসলাম, কোথায় আমার কুড়িয়ে পেলি? মা শুনে কয় কেঁদে হেসে, খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। এই যে মায়ের ইচ্ছা হয়ে থাকাটা, এটা মনে হয় রবীন্দ্রনাথ এক কথায় বুঝিয়ে দিলেন যে সে কেমন সন্তানটি সে এনেছেন, মায়ের মনের ইচ্ছাটা কেমন ছিল, সেই ইচ্ছা অনুযায়ী তার সন্তানটি এসেছিল। আমরা জানি সেই নিকষা মা, আমাদের লঙ্কার রানী, স্বামী বিশ্বসভা শিব ভক্ত, কিছুই দেখতো না, নিকষা রাজ্য শাসন করে সব করবে, ঈশ্বর আর পারি না, এমন একটা সন্তান দাও, সে শাসন করবে, দমন করবে, সবে প্রতিরোধ করবে। মায়ের আশা পূরণ করতে আসলো রাবণ। বলে কি, বাচ্চা জন্মেছে, খায় না, ঘুমোয় না, মানে কোনো তার পাত্তাই নেই বাড়িতে, একটু সন্তান একটা দাও যে একটু খাবে ঘুমোবে। পেলেন কুম্ভকর্ণের মতো সন্তান। বলে কি, একটু খায় তো খায়, ঘুমোয় তো ঘুমোয়, কোনো তার এমন একটা সন্তান হয় না যে দেশ ও ভক্তিতে ভক্তি বাড়বে, একটু ভগবান নিয়ে আলোচনা করবে। আসলেন বিভীষণ। এই যে মায়ের একটা ইচ্ছা ছিল। আর একটা প্রমাণ ঠাকুর বলছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকার। আমরা জানি কয়াধু পেরেছিলেন হিরণ্যকশির মধ্যে সেই দেব ভাবে জাগরণ করে প্রহ্লাদের মতো সন্তান আনতে, মায়ের ক্যাপাসিটি, মা তো এনেছিলেন সেই প্রহ্লাদের মতো সন্তানকে তিনি আনতে পেরেছিলেন। তাই বলছেন উচ্চস্তর আত্মাকে আনার জন্য নারীর চারিত্রিক শুদ্ধতার ভীষণ প্রয়োজন। সেখানে ঠাকুর বলছেন দেখবি একটা মহাপুরুষকে দেখার আগে তার মাকে দেখবি, এই চারিত্রিক শুদ্ধতার প্রয়োজন নারীর বেশি। আমরা জানি বহু বড় বড় আত্মা আসতে চায়, কিন্তু মা পাচ্ছে না। সেই বড় যদি আমরা বড় এরোপ্লেন যদি নামাতে চাই, বড় এরোড্রোম চাই, তেমন বড় আত্মার জন্য বড় ভালো মা চাই। তাই নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি গুড মাদার অ্যান্ড আই শ্যাল গিভ ইউ গ্রেট নেশন। তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো রাষ্ট্র দিব। এই যে নারীদের সম্বন্ধে ঠাকুর অনেক সময় অনেক বাণী দিয়েছেন। মায়েদের জন্য দায়িত্বটা বেশি, সে স্বামীকে এনলাইটেন করতে পারে, কিভাবে সে একটা পুত্র সন্তান আনতে পারে, স্বামী যদি খারাপ হয় তার মধ্যে দেবভাবে জাগরণ করে সে কিভাবে সুসন্তান আনতে পারে, এরকম অনেক বাণী ঠাকুর আমাদের দিয়েছেন। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ সময়টা আমি জানি আমি প্রায় ক্রস করে ফেলেছি। তো এবার জাস্ট একটা বলছি আর কি, যে ঠাকুর দিন তত্ত্বের উপর আমাদের সাধারণ জ্ঞান এখনো প্রাথমিক পর্যায়ে। সুপ্রয়োজনীয় সায়েন্টিফিক প্রোগ্রাম যত হাতে নিতে পারবো, ততই আমরা বিশেষ জৈবিক সংস্থি মানুষের জন্ম দিতে পারবো। শ্রী ঠাকুর বিশ্বের একজন শ্রেষ্ঠ জেনেটিক কাউন্সিলর, সেভিয়ার অফ দ্য এজ। সর্বোপরি আজকে দুনিয়ায় মানুষ গড়ার প্রয়োজন সবচেয়ে বেশি, এবং তা হতে পারে জেনেটিক ও ইউজেনিক সায়েন্স উদ্ধার করে মানুষ গড়ার তত্ত্ব তিনি নিপুণভাবে উপস্থিত করে গেছেন। এখন বলতে ইচ্ছে করে, নানান রাসায়নিক গোলকভাবে কখনো বিভ্রান্ত বিজ্ঞানী কুল, কখন নতুন পথের সন্ধানী, ঠাকুরের বলা পর্যন্ত তো এখন তাদের চিন্তায় অধরা। সময়ের দাবিতে সত্য উদ্ঘাটিত হোক, ঋষির ধ্যানোপলব্ধি আর বিজ্ঞানীর গবেষণা মিলে যাক, ঘরে ঘরে ভরে যাক সুসন্তানে, আর উচ্চারিত সবার মুখে ইউরেকা ইউরেকা ইউরেকা। জয় গুরু। দাদা সবাই ভালো থাকবেন, পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। আমি দিলীপ রাজ হায়দ্রাবাদ থেকে প্রেজেন্টেশন আপনার করে দেখালাম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আপনি এত সুন্দর করে বললেন,
সবাই খুব সমৃদ্ধ হলাম আপনার কথাতে। আপনার এই যে তথ্য সমৃদ্ধ আলোচনা এবং আপনার যে প্রেজেন্টেশন, সব মিলিয়ে একটা সত্যিকারের ওয়েবিনারের যে উপস্থাপনা তা আপনি করলেন, এবং যে পরিশ্রম করে আপনি এগুলো তৈরি করেছেন, আমার বিশ্বাস এগুলো সাধারণ মানুষের একান্ত প্রয়োজনে লাগবে, এবং আপনার এই প্রচেষ্টা সার্থক হোক, সবার অন্তরকে আন্দোলিত করে। এবং আপনি আমরা সবাই মিলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি। সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং এইভাবে ঠাকুরের এই আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনি আপনার জীবনকে ধন্য করুন। আমরাও আপনাদের কাছ থেকে এই মূল্যবান আলোচনা শুনে আমরাও যেন ধন্য হই। ঠিক আছে, আজকে আমরা বোধিদীপনার এই মঞ্চে শ্রী শ্রী ঠাকুরের এই বিজ্ঞান চেতনা নিয়ে যে আমরা আলোচনা শুনলাম, তা সত্যি খুবই প্রাণবন্ত এবং জীবনের পক্ষে একান্ত উপযোগী। শ্রী শ্রী ঠাকুর